আমার খুব ভালো লেগেছে মামাকে। আপনার মতো নয় যে সব সময় মুখ ভার করে বসে থাকেন। গণেশ! গণেশ, পিতার সাথে এভাবে কথা বলতে নেই। বোকার মতো কাজ করছো গণেশ। আর গৌরী, তুমি তোমার চোখের সামনে এত কিছু হয়ে গেল আর তুমি হতে দিলে? বালককে কি করে খাওয়ার সময় বারণ করতে পারি? আর ও তো কোনো ঔদ্ধত্য করেনি। ঔদ্ধত্য না হলেও কুশিক্ষা ছিল। আপনি আমার মাকে কেন বকছেন বাবা? তুমি চুপ করো গণেশ। তোমার মা হওয়ার আগে গৌরী হলেন আমার অর্ধাঙ্গিনী, তাই নিজের বাবা মার মধ্যে কোনো কথা বলার প্রয়োজন নেই তোমার। সেসব আমি জানি না, কিন্তু কেউ যদি আমার মাকে এইভাবে কোনো কথা বলে আমি অবশ্যই মাঝখানে কথা বলবো। গণেশ! শান্ত হন মহাদেব, ও বালক মাত্র। ও বালক? বালক সুলভ কোনো আচরণ তো করছে না। তুমি জানো গৌরী, সবাই কত পরিশ্রম করছেন, কিন্তু পারিতোষিক হিসেবে একটা মোদক পর্যন্ত কেউ পাননি। সবাই রুষ্ট হয়ে আছেন। ক্ষমা করবেন প্রভু, আমরা গণেশের প্রতি রুষ্ট হইনি, আপনার প্রতি নিরাশ হলাম। আমার আচরণে? হ্যাঁ, আপনার প্রতি। গণেশ তো ছোট বালক মাত্র, আর ওকে মোদক তৃপ্তি ভরে খেতে দেখে আমরা খুব আনন্দ লাভ করেছিলাম। আর যাকে দেখে আমরা আনন্দ পেয়েছিলাম আপনি তাকেই বকা দিচ্ছেন। আমাদের অনুমতি দিন, আমাদের পরবর্তী আয়োজন করতে হবে। মহাদেব, এটা আপনি ঠিক করলেন না। যদি গণেশ কয়েকটা মোদক খেয়েই থাকে। কয়েকটা মোদক? বাদ দাও তুমি গৌরী, আমি তো ওকে শুধুমাত্র ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করছিলাম। চলো গণেশ, চলো। গৌরী, আমার কথাটা তো শোনো। ওই রাধাকৃষ্ণ আপনার জন্য কিছু রেখে গেছেন, দেখে নেবেন। অদ্ভুত ব্যাপার, আমি তো এখানে উচিত কাজ করতে এসেছিলাম, সব অনুচিত হয়ে গেল। এই সব কিছু শ্রীকৃষ্ণের জন্যই হচ্ছে। ধন্য আপনি লীলাধর, নিজে তো খুব মন ভরে মহাভোজের আনন্দ লাভ করলেন, আর শেষে দ্বারকায় ফিরেও গেলেন, আর আমাকে এখানে ফাঁসিয়ে দিলেন। আর কি রেখে গেছেন আমার জন্য? ক্ষীর? আচ্ছা, কি ভেবেছেন কি আরাধ্য, যে ক্ষীর খাইয়ে করবেন মানভঞ্জন? অত্যন্ত সুস্বাদু। দেবী রাধা অত্যন্ত সুস্বাদু ক্ষীর বানিয়েছেন। বাহ লীলাধর, বাহ। একদিকে তো সবার কড়া কথা শুনতে বাধ্য করছেন, আর অন্যদিকে আমাকে ক্ষীর খাওয়াচ্ছেন। কি লীলা যে রচনা করেন আপনি! ভুলটা তো আমারই হয়েছে, যে ভেবেছিলাম এইবার এই খেলাতে আমি আপনাকে পরাজিত করতে সহজেই সক্ষম হব। কিন্তু এইবার আমি বুঝতে পেরেছি লীলাধর, যে এই খেলাতে আপনি আমার থেকে অনেক বড় খেলোয়াড়। খেলোয়াড় হলেন তিনি আরাধ্য, যিনি অনেক দূরের কথা ভাবেন। এবার ক্ষীরও খাওয়ালাম সকলের দ্বারা, বকুনিও খাওয়ালাম, এরপরে দেখা যাক কি হতে চলেছে। দেখেই তো যাচ্ছি, এরপরে আর কি করি? আমাকে নতুন কোনো যুক্তি ভেবে বের করতে হবে। কিন্তু আমি ক্রোধ কিভাবে নিয়ন্ত্রণ করি? এই ক্রোধ আমার থেকে সবাইকে দূরে করে দিচ্ছে। হ্যাঁ, এবার আমি এই সমস্যার সমাধান প্রেমের দ্বারা করব। কারণ রাগের দ্বারা তো কোনো সমস্যার সমাধান হয় না, কিন্তু প্রেমের দ্বারা তো পাথরেও ফুল ফোটানো সম্ভব হয়। দেখতে থাকুন লীলাধর, এবার আমি প্রেমের যুক্তি দ্বারা কি করি। কৃষ্ণ, তুমি কখন এলে? কানাই! আরে দাদা, রাধা, আসলে কি বলছিলেন আপনি? যখন দারোগাতে এসেই পড়েছেন মহারাজ, তাহলে খবরটা দিতে পারতেন তো। ভোজনই এত সুস্বাদু ছিল কি আর বলি। তারপর একটু ঘুম পাচ্ছিল, আলস্য বোধ হচ্ছিল, তাই আমি ঘুমিয়ে পড়লাম। এসব তুমি কি বলছো তুমি কানাই? মানে সত্যি কি এতটাই সুস্বাদু খাবার হয়েছিল?
তাহলে আমাকে একটু শুনিয়েই দাও যে কি কি পদ রান্না করা হয়েছিল। এতগুলো পদ ছিল যে যদি আমি বলতে যাই তাহলে কয়েক যুগ পেরিয়ে যাবে। আর এত সুস্বাদু ছিল সেই পদ যে আর সব থেকে বেশি সুস্বাদু ছিল মোদকগুলি। এতটাই সুস্বাদু ছিল, ধরে নিন রাধার হাতের ক্ষীরের মতো সুস্বাদু ছিল। যখন এতই সুস্বাদু মোদক ছিল, নিজের সাথে কিছু নিয়ে আসতে পারতে, আমরাও খেয়ে দেখতাম। ওখানে কি রাখা? ওটা মোদক নয় তো? কানাই, এই মোদকটা তুমি এনেছো? এটা দেখে তো এমন মনে হচ্ছে যে যেন আগে থেকে কেউ এটা খেয়ে দেখেছে, এটা বলে মনে হচ্ছে। যে ছোট বালক এটা এঁঠো করে খেয়েছে, কথায় আছে যে তার এঁঠো খেলে মানুষ প্রসন্ন হয়ে যায়। আমি তো বলবো আপনারা দুজনে এটাকে চেখে দেখুন আর মহলের প্রত্যেক ব্যক্তির মধ্যে এটা প্রসাদ হিসেবে ভাগ করে দিন। আমি চাই যে প্রসন্নতা এবং আনন্দের দেবতার এই প্রসাদ সকলে যেন পান। কৃষ্ণ, তুমি কোনো দেবতার ভোজে অংশ নিতে গিয়েছিলে? হ্যাঁ বলো না, মানে আসলে কোন দেবতার ভোজে অংশ নিয়েছো তুমি? বালগণে। বালগণেশ! কৃষ্ণ, তুমি ওনার সাথে একা দেখা করতে গেলে, আমাদেরকেও নিয়ে যেতে পারতে। হ্যাঁ, আমাদেরকে কেন নিয়ে গেলে না তুমি? দাদা, আসলে বালগণেশকে সামলানো খুব একটা সহজ কাজ নয়। কানাই, পুরো দ্বারকা সামলাচ্ছি আমি, ওই মূর্খ শাম্বকে পর্যন্ত সামলাচ্ছি, আর তার বাবাকে পর্যন্ত সামলাচ্ছি। তাহলে ছোট গণেশকে সামলাতে পারবো না বলো? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। ঠিক আছে, আপনারা সামলাতে পারবেন তো? আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আপনি ওনার সাথে সময় কাটানোর সুযোগ অবশ্যই পাবেন, আর খুব তাড়াতাড়ি পাবেন। তখন আপনারা সামলে নেবেন। এবার আমাকে বলুন যে আপনারা মোদক খেতে চান নাকি চান না? আপনারা তো এখনো চেখেই দেখেননি। একটু চেখে দেখুন আর সবার মধ্যে ভাগ করে দিন। কৃষ্ণ, এইটুকু একটা মোদক, আর তুমি বলছো সবার মধ্যে ভাগ করে দিতে? তা কি করে সম্ভব? এটা হলো শ্রী গণেশের প্রসাদ। ওনার প্রেম, ওনার কৃপা এ কখনোই সমাপ্ত হতে পারে না। কৃষ্ণ, এই মোদক তো খুবই সুস্বাদু। তুমি ঠিকই বলেছিলে কানাই, এই মোদক তো রাধার বানানো পায়েসের মতোই সুস্বাদু। কি আর বলবো দাদা, বাল গণেশের প্রত্যেকটা ব্যাপারই খুবই অদ্ভুত। মা, আপনি এই ফুলগুলো দিয়ে কি করছেন? রাত্রি হয়েছে, তাই তোমার নিদ্রার জন্য আয়োজন করছি, যাতে তুমি এই ফুলের মতোই মিষ্টি মধুর স্বপ্ন দেখো। কিন্তু মা, আমার তো ঘুম পাচ্ছে না। গণেশ, সমগ্র কৈলাস তুমি ছোট ছোট পায়ে দৌড়ে বেরিয়েছো, এখন আবার কোথায় যেতে চাইছো? এসো এখন, শুয়ে পড়ো। কিন্তু মা, ঘুম না পেলে আমি শুয়ে কি করব? এবার ঘুম পাবে তোমার। এসো, শুয়ে পড়ো এবার, এসো। মা, আমার ঘুম পাচ্ছিল না, কিন্তু আপনার কোলে মাথা রাখতেই আমার ঘুম পাচ্ছে। তুমি সমগ্র ব্রহ্মাণ্ড ঘুরে এলেও মায়ের কোলে মাথা রাখলে তার আঁচলের স্পর্শে তুমি শীঘ্রই ঘুমিয়ে পড়বে। মা, আপনি খুব ভালো, কিন্তু বাবা আমাকে একটুও ভালোবাসেন না। এরকম কিছু না পুত্র, মহাদেব তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আর সেটা তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে। যেদিন আমি জানতে পারবো যে বাবা আমাকে ভালোবাসেন, সেদিন থেকে আমি ওনার সব কথা মেনে নেব। আমি আপনার সব কথা শুনি, কারণ আপনি আমার সাথে ভালোভাবে কথা বলেন। মা, আমি রাগ একদম পছন্দ করি না, আমি প্রেম ভালোবাসি। হ্যাঁ গণেশ, সেটা ঠিক। যে কাজ কোনোভাবেই সম্ভব হয় না, তা প্রেমের দ্বারা সম্ভব।